কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে পর্তুগাল স্পেন মুখোমুখি। ভোরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম। ফিফায় হস্তক্ষেপের খবর নাকচ করলেন ট্রাম্প এবং ইনফান্তিনো। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ সৌদি আরবে। ঠিক হয়নি দিনক্ষণ। সার্ক পুনরুজ্জীবনে কাজ করছে বাংলাদেশ। বিদ্যুৎ খাতের অস্থিরতার জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দাবি মন্ত্রণালয়ের। হুট করে চুক্তি বাতিল হলে প্রভাব পড়বে গ্রাহকদের ওপর, শঙ্কা নীতি নির্ধারকদের। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণ, কয়েকজন আহত, এলাকায় আতঙ্ক। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ভোর 6টার দিকে সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হবে ডু অর ডাই এই ম্যাচটি। সর্বশেষ রাউন্ড অফ 32 এর ম্যাচে বসনিয়াকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। মাঠে ফোলারিন বালুগুন এবং ক্রিশ্চিয়ান পুলিসিচের উপর ভরসা থাকবে স্বাগতিকদের। অন্যদিকে সেনেগালের বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়ে শেষ 16তে এসেছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইন, জেরেমি ডোকু এবং রোমেলা লুকাকুর নেতৃত্বে মাঠে নামবে বেলজিয়াম। বিশ্বকাপ ব্যর্থতায় জাতীয় দলের জার্সিকে বিদায় বলে দিলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। এর মধ্য দিয়ে 35 বছরে পা দিতে যাওয়া এই ফুটবলারের শেষ হয়ে গেল আন্তর্জাতিক ক্যারিয়ার। বিশ্বকাপের শেষ 16তে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারের পর জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন ডিফেন্ডার দানিলো। ম্যাচ শেষে তিনি বলেছেন যে বয়স এবং ফুটবলের চাহিদা বিবেচনায় এটাই হয়তো ব্রাজিলের হয়ে তার শেষ বিশ্বকাপ। দানিলো আরও বলেছেন যে এখন থেকে গ্যালারিতে বসে একজন সমর্থক হিসেবে থাকবেন তিনি। দেশের হয়ে খেলতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মানের বলে উল্লেখ করেছেন এই অভিজ্ঞ ফুটবলার। জাতীয় দলের জার্সিকে 75 ম্যাচে একটি গোল করেছেন এই ডিফেন্ডার। ফুটবলের ব্যাকরণ কি তবে বদলে যাচ্ছে ট্রাম্পের আদেশে? রেফারির দেখানো লাল কার্ডের রং কি ফিফার আইনে ফিকে হয়ে গেল হোয়াইট হাউসের এক ফোনেই? উয়েফা এবং বেলজিয়াম যেখানে বালোগারের শাস্তি উঠিয়ে নেয়ার রায়কে সম্পূর্ণ অবৈধ এবং প্রহসন বলে নাকচ করেছে, সেখানে ফিফা প্রধানের দাবি এই সিদ্ধান্তটি তাদের স্বাধীন বিচারিক কমিটির। বিশ্বমঞ্চের নিরপেক্ষতার গায়ে ক্ষমতার এই নজিরবিহীন আঁচ নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিরুদ্ধে শেষ 16 ম্যাচে তার নিষেধাজ্ঞা ছিল অবধারিত, কিন্তু মাঠের সেই লাল কার্ডের রং মুছতে পর্দার আড়াল থেকে নেমে এলো খোদ মার্কিন রাষ্ট্রশক্তি। President of the United States of America, Mr. Donald J. Trump, please. ট্রাম্প সরাসরি ফিফাতে হস্তক্ষেপ করার নজিরবিহীন ঘটনা প্রমাণিত হয়েছে বলছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফিফা সভাপতিকে ফোন করে বালোগানের লাল কার্ড বাতিল করতে বলেন ট্রাম্প। তারপর হোয়াইট হাউস ও মার্কিন প্রশাসন ফিফার উপর রাজনৈতিক চাপ ও হুমকি সৃষ্টি করে। এতেই থামেনি, হাই প্রোফাইল আইনজীবীদের নিয়োগ করে 5 দিনের মাথায় ধারা 27 খাটিয়ে নিষেধাজ্ঞা তুলে নিলে বালেগান বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি পান। অবশ্য এবারের বিরোধিতা করলেন ট্রাম্প। আমার মনে হয়নি এটি ফাউল ছিল। দুজন দুর্দান্ত অ্যাথলেট গতি সামলাতে না পেরে ধাক্কা খেয়েছিল। ফিফা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। রেফারির সিদ্ধান্তটি ছিল ভয়াবহ, অথচ কেউ তা নিয়ে কথা বলছে না।
1962 সালের পর এই প্রথম বিশ্বকাপের নিয়মের দেয়াল ভেঙে ধারা 27-এর ছায়ায় বালেগানকে দেওয়া হলো মুক্তি। ক্ষুব্ধ বেলজিয়াম অবশ্য এই সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছে। অবশ্য ফিফা বেলজিয়ামের সেই আপিল প্রত্যাহারও করে দিয়েছে। দেশটির ফুটবল কোচ একে বলছে এপ্রিল ফুল। উয়েফা তো সরাসরি বলেই দিয়েছে ফিফার রায় শতভাগ অবৈধ। তবে নিজের সাফাইতে অবিচল ফিফা প্রধান। ফিফার বিচারিক কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করেছিলেন সত্য, তবে আমি তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলাম যে বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে হয়েছে। আমরা সবসময় আইনের শাসনকে শ্রদ্ধা করি। বালেগান বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছেন, কিন্তু ট্রাম্পের এই পলিটিক্যাল গোল ফুটবল ইতিহাসের গায়ে নিরপেক্ষতার যে দাগ রেখে গেল তা সহজে মুছবার নয় বলছেন বিশ্লেষকরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অবশ্য ঠিক কবে নাগাদ প্রধানমন্ত্রী যাবেন তা পরে নির্ধারিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন উপদেষ্টা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় দেশটির ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন তিনি। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ। পরে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, রিয়াদের সঙ্গে একটি শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঢাকার। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উচ্চতায় যাবে এমন আশা প্রকাশ করেন উপদেষ্টা। জানান, সাক্ষাতের সময়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। to the world under the leadership of Tariq Rahman. Now, Middle East is a very strong partner. So Saudi Arabia, we consider it not just a bilateral partner, but a very brotherly partner. And, with Saudi Arabia, we will work very closely in our tenure in government. প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এমনটাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। Extended an invitation from His Highness the Crown Prince to our Honorable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. What is significant here is that expressions of interest of both ways. Our Honorable Prime Minister has accepted the invitation from the Kingdom of Saudi Arabia, which His Highness has extended, the Crown Prince. রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই সংস্থাটি বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে। এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন যে সার্ককে আবারও কার্যকর এবং বাস্তবসম্মত একটি আঞ্চলিক সংস্থায় পরিণত করতে কাজ করছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সদস্য দেশগুলোর মধ্যে আস্থা ফেরানো নিয়ে সেমিনার। আয়োজক ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস। আয়োজনে মূল প্রবন্ধ পড়েন দিল্লিতে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তারেক এ করিম। সে সময় প্রেজেন্টেশনে দক্ষিণ এশিয়ার মানচিত্র নিয়ে আপত্তি করেন ভারতীয় এক কূটনীতিক। জবাবে এটা কেবল উপস্থাপনার জন্য বলেও জানান প্রবন্ধকার। The map of India depicted here is incorrect. This map is for representational purposes. It does not project actual boundaries. অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্কের পুনরুজ্জীবনে দরকার রাজনৈতিক সদিচ্ছা, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি। SARC's challenges are not only political, they are also institutional. সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, এটি প্রাতিষ্ঠানিকও। সংস্থাটির বাস্তবায়ন সক্ষমতা আরও শক্তিশালী করা, আর্থিক ভিত্তি সুদৃঢ় করা, বিশেষায়িত কাঠামোগুলোকে আরও কার্যকর করা এবং সিদ্ধান্ত
বাস্তবায়নে জবাবদিহিমূলক অনুসরণ সংস্কৃতি গড়ে তোলা জরুরি। সার্কের মাধ্যমে আমাদের একটি নতুন টেকসই ও স্থিতিশীল রাজনৈতিক সংলাপের পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন দ্বিপাক্ষীয় উত্তেজনা আঞ্চলিক সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে অচল করে না দেয়। Without trust, connectivity becomes difficult. বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কের সব সদস্য রাষ্ট্রের সাথে আলাদাভাবে যোগাযোগ করছে ঢাকা। এটিকে কার্যকর করতে সবাই ইতিবাচক বলে দাবি তার। In the coming months, subject to consultation with SARC member states, আগামী মাসগুলোতে সার্কভুক্ত দেশগুলোর সাথে পরামর্শক্রমে ধাপে ধাপে কিছু উদ্যোগ গ্রহণ করছি। এছাড়া সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে আরও বিস্তৃত কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও আমরা বিবেচনা করতে পারি। beginning of a senior officials meeting. শামা ওবায়েদ বলেন, সার্ক ও বিমস্টেক দুটির সাথেই থাকবে বাংলাদেশ। A confident Bangladesh can support both SARC and BIMSTEC. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশ স্থলে ককটেলের বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার রাত 10:45টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই ঘটনাটি ঘটেছে। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিয়েছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণটি হয়েছে। এই বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন সেখানে। এতে সমাবেশ স্থলে আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পরে কিছু সময় থানা ঘেরাও করে এনসিপি নেতারা। দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাসে পরে এনসিপি নেতারা সেখান থেকে সরে আসেন। হাসপাতালে আহতদের দেখতে যান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে 3 গ্রামের বাসিন্দারা। এতে আহত হয়েছেন 10 জন। বিকেলে কসবা উপজেলার মূল গ্রাম ইউনিয়নের শ্যামাবাড়ি, বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি এবং নিমবাড়ি গ্রামে এই সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানিয়েছে যে কয়েকদিন আগে সড়কে পড়ে থাকা গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজি চালিত অটোরিকশা এবং ইজি বাইক চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বিকেলে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হয়। এক পর্যায়ে শ্যামবাড়ি গ্রামের সাথে পার্শ্ববর্তী নিমবাড়ি গ্রামের লোকজন অংশ নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র এবং ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। আহত হয়েছে সেখানে 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মধুমঙ্গলপাড়াতে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন পাঞ্ছরের রিয়েল চাকমা, সাজেকের পদ্ম চাকমা এবং রাঙামাটির ধনা চাকমা। স্থানীয়রা জানিয়েছে যে ওই 3 যুবক বাজার থেকে ফেরার পথে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হয়েছেন তারা। পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি এবং 14 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার পর মধুমঙ্গল পাড়া এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ইউপিডিএফ মূলের জেলা সংগঠক অঙ্গ মার্মা এক বিবৃতিতে জানিয়েছেন যে জেএসএস এর অভ্যন্তরীণ কোন্দলের কারণেই মূলত এই হত্যাকাণ্ড হয়েছে। রাজধানীর মিরপুর 6 নম্বরের সরকারি অফিসার্স ওয়াটারের বেসমেন্টে আগুন লাগা ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসে প্রায় 6টি ইউনিট কাজ করে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে যে সোমবার রাত 8:02 মিরপুর 6 নম্বরের সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে রাত 8:14 ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের ধারণা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে কিছুটা অস্থিরতা বলে জানিয়েছেন সরকার। দাবি, বেসরকারি খাতে চুক্তিতে উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ। সেগুলো পর্যালোচনা করে যতটা সম্ভব ট্যারিফ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে হুট করে কোনো চুক্তি বাতিল করলে এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে বলে শঙ্কা নীতি নির্ধারকদের। শহর গ্রামে লোডশেডিং একই মাত্রায় করতে চাইলে নানা কারণে ঢাকায় তা করা যায় না বলেও স্বীকার করেছেন তারা।
জুন থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। নতুন দাম কার্যকর হওয়ায় খানিকটা বিপদে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারীরাও। অনেকের অভিযোগ হঠাৎ করেই কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা, আবার মিটার চার্জ নেয়ার কথা না থাকলেও গুনতে হচ্ছে তা। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হটলাইন খুলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার, এরপরও ভোগান্তি কমেনি। গত 20 দিনে আমি বিল দিয়েছি 12 থেকে 13,000 টাকা। এটা খুব বেশি মনে হচ্ছে। তার মানে যদি মাস শেষে এটা দাঁড়াবে 17,000 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এর আগে এরকম বিল কখনোই হয়নি। সেম কনজিউম সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে। সো এটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সোমবার সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগের দাবি, দাম বাড়ায় খরচ বেড়েছে, তবে এ সংক্রান্ত বেশিরভাগ সমস্যাই সমাধান করা হয়েছে। আর দায়িত্বশীলদের কোনো অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার কথাও বলছে সরকার। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুরে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। ব্রিফিংয়ে জানানো হয়, বিদ্যুৎ খাতের চলমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দায়ী। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%, সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। আসে বেসরকারি খাতে করা বিভিন্ন চুক্তি পর্যালোচনার বিষয়টি। চাইলেই সেগুলো কেন বাতিল করা যাচ্ছে না তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। সম্প্রতি বেশি গরম পড়লে দিনে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে পিডিবিকে, তবে ঢাকায় তার প্রভাব নেই বললেই চলে। আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, সবকিছু তো ঢাকামুখী। সো ঢাকার বাস্তবতা ভিন্ন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিনটি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। এত বিপুল সংখ্যক মানুষের ভিড়ে দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রোববার রাত পর্যন্ত মুসাল্লায় জড়ো হন অনুসারীরা। এর আগে সকালে অনুষ্ঠিত হয়েছে নিহত খামেনি এবং তার পরিবারের 4 সদস্যের জানাজা। খামেনির 3 ছেলেসহ অংশ নিয়েছে সেখানে লাখ লাখ মানুষ। নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। তেহরান, কোম এবং ইরাকের কারবালা এবং নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি এই নেতাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।